শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রীতারানী সরকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, চাঁদিনা রেদন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত, অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি কোভিডের এই ভয়াবহ অবস্থার মধ্যে যখন সারা পৃথিবী অনেক বিপর্যস্ত, তখন তোমরা সাবধানতার সাথে ভালো আছো এই আশা করছি। যথারীতি যথানিয়মে আমাদের ক্লাস চলছে এবং যতদিন না এই পরিস্থিতি কাটে সেভাবেই চলতে থাকবে। তোমরা সময় নষ্ট না করে আশা করব আমাদের শিক্ষকদের সাথে সহযোগিতা করবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং বইয়ের সাথে সংযোগ করে পড়াগুলো বুঝে নেবে। আজকে আমরা যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই গুরুত্বপূর্ণ। যারা তোমরা একাদশে আছো এবং যারা এবার পরীক্ষার্থী দ্বাদশে, তাদের উভয়ের জন্য দ্বাদশের যে শর্ট সিলেবাস করেছে, সিলেবাসের মধ্যেও এই কবিতাটি রয়েছে। সেটি হচ্ছে তাহারেই পড়ে মনে। তাহারেই পড়ে মনে আমরা গত ক্লাসে পড়িয়েছি এবং সেটা হচ্ছে পর্ব 1, আজকে হচ্ছে পর্ব 2। আমরা পড়ছিলাম সুফিয়া কামাল, আমাদের বিখ্যাত কবি, প্রথিতযশা কবি, নারী আন্দোলনের অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব বেগম সুফিয়া কামালের ব্যক্তিগত জীবনের অনুভূতি নিয়ে যে অনবদ্য কবিতা তিনি রচনা করেছেন সেটি হচ্ছে তাহারেই পড়ে মনে। আমরা গত ক্লাসে কবির জীবন সম্পর্ক কিছু জেনেছিলাম, কবিতাটি আমরা পড়েছিলাম স্লাইডের মাধ্যমে। আমরা আবার একটু দেখে নিচ্ছি যে সুফিয়া কামালের যে জীবন, বর্ণাঢ্য জীবন। জন্মেছেন 1911 সালে এবং তার যে পৈতৃক বাড়ি সেটি যদিও কুমিল্লায়, কিন্তু তিনি জন্মেছেন বরিশালে 1911-এর 11 জুন। তার পিতা সৈয়দ আব্দুল বারি এবং মাতা হচ্ছেন সাবেরা খাতুন। এই মহিয়সী জ্ঞানপিপাসু নারী সেই সময়ে যে অভিজাত মুসলিম পরিবারে তিনি জন্মেছেন, সেইখানের যে আবহ, সেই আবহ থেকে তিনি অনেক কিছু শিক্ষা লাভ করেছেন। যেমন তার নানা, সে নানা ছিলেন সেই সময়ের অনেক সুশিক্ষিত আধ্যাত্মিক একজন মানুষ, নানিও সেরকমই। নানা বাড়িতে যেহেতু তার জন্ম, বেড়ে ওঠা, এবং তার বাবা বিখ্যাত আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও আধ্যাত্মিক স্বভাবের মানুষ ছিলেন। তার ছেলেবেলায় তার বাবা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। সেই সময়ে সুফিয়া কামালের মনের মধ্যে যে বিষণ্ণতা, অন্যদিকে নানা, নানি এবং মায়ের স্নেহছায়া, তাদের সুশিক্ষা, জ্ঞানের প্রতি চরম আগ্রহ, এই বিষয়গুলো তাকে তীব্র আকর্ষণ করেছিল। তাকে 1923 সালেই জন্মেছেন 1911-তে, আর 1923 সালে মাত্র 12 বছর বয়সে তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে তার বিয়ে হয়।
এবং এই সৈয়দ নেহাল হোসেনকে নিয়েই হচ্ছে তার এই কবিতা তাহারই পরে মনে। 12 বছর বয়সে 1923-এ এই সৈয়দ নেহাল হোসেনের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সৈয়দ নেহাল হোসেন সম্পর্কে মামাতো ভাই, এবং বিবাহটা হয় 1923-এ। এবং তোমরা বইয়ে উৎস পরিচিতিতে পাবে এই যে সৈয়দ নেহাল হোসেনের তার মৃত্যু হয়ে যায় 1932-এ। তখন আমাদের এই কবির বয়স মাত্র হচ্ছে 21 বছর। কবির বয়স তখন 21 বছর। আমাদের এই ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে। পরীক্ষার্থী যারা তারা তাদের জন্য এবং একাদশ শ্রেণীর জন্য তোমরা যখন নৈবিত্তিক প্রশ্নের জন্য তোমাদের এই বিষয়গুলো লাগবে যে তার স্বামী কত সালে মৃত্যুবরণ করেছেন এবং তার স্বামীর নাম কি, এবং এই যে কবিতাটি প্রথম কত সালে এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। এটা হচ্ছে এই তাহারই পরে মনে কবিতাটি 1935 সালে 1935 সালে এই মাসিক মুহাম্মদী পত্রিকা, মাসিক কোন পত্রিকা? মাসিক মুহাম্মদী পত্রিকা, মুহাম্মদী পত্রিকা, মাসিক মুহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় 1935 সালে। আরেকটি মজার বিষয় হচ্ছে তার স্বামী মারা গেছেন 32-এ, 3 বছর পরে 35-এ এই কবিতাটি তাহারই পরে মনে প্রকাশিত হয়। আমরা আরেকটু জেনে নিই, পিছনের দিকে আমরা যাই যে সুফিয়া কামাল এই যে 1923 সালে মাত্র 12 বছর বয়সের সৈয়দ নেহাল হোসেনের সাথে বিয়ে হয়। এই নেহাল হোসেন মামাতো ভাই হলো এই যে তরুণ ছেলেটি ছিলেন অনেক অনেক সুশিক্ষিত, প্রগতিশীল, উদার মনের একটি ছেলে। তিনি বিয়ের পরে এই ছোট্ট কিশোরী সুফিয়াকে তিনি কলকাতায় নিয়ে যান। সেইখানে তিনি কাজী নজরুল ইসলাম, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নাসির উদ্দিন এরকম বিখ্যাত মানুষদের সাথে তাকে পরিচিত করিয়ে দেন। বিশ্বকবি, আমাদের জাতীয় কবির সাহচর্য পেয়েছেন, প্রেরণা পেয়েছেন। এই কিশোরী মনে এগুলো তার প্রচন্ড প্রভাব ফেলেছিল, এবং এই তার স্বামী সৈয়দ নেহাল হোসেনের সহযোগিতায় কিন্তু এগুলো সম্ভব হয়েছিল। আরেকটি বিষয় ছিল যে সেই সময়ে কিন্তু আন্দোলন চলছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন। সেই আন্দোলনে মহাত্মা গান্ধী কিন্তু বেশ কয়েকবারই পূর্ববঙ্গে অর্থাৎ আমাদের এই বাংলাদেশে এসেছিলেন, এবং আমাদের এই কিশোরী তরুণী সুফিয়া সেই সময় কিন্তু এই আমাদের মহাত্মা গান্ধীর হাতে, তার হাতে চরকায় কাটা সুতা তুলে দিয়েছিলেন সুফিয়া কামাল। অর্থাৎ তার যে মন মানসিকতা সেটা ছিল সে ব্রিটিশ বিরোধী চেতনায় উজ্জ্বল, সেই সাথে বিশ্বকবির যে বিশাল বৈচিত্র্যময় প্রভাব, আমাদের জাতীয় কবির মনের যেই চেতনা, সাম্যের চেতনা, ভালোবাসার চেতনা, বিদ্রোহের চেতনা, সমস্ত কিছুই তাকে প্রচন্ড রূপে আলোড়িত করেছিল, এবং প্রত্যেকটা বিষয়ের সাথেই কিন্তু তার জড়িত হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। বিভিন্ন পত্রিকার সাথে, দেশ বিদেশের বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বইয়ের সাথে তাকে পরিচিত করিয়েছিলেন, এবং সেগুলো যাতে তিনি সহজেই পড়তে পারেন সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু সৈয়দ নেহাল হোসেন তার এই কিশোরী সহধর্মিণীকে করে দিয়েছিলেন। আর সেই জন্যেই তিনি যখন এই যে
23-এ তার বিয়ে, 32-এ স্বামীর মৃত্যু, অর্থাৎ 7-2-9 বছর। এই 9 বছরে প্রতিটি মুহূর্ত সৈয়দ নেহাল হোসেন তাকে এমনভাবে দিয়েছেন, এমনভাবে তাকে তার যে ভিতরের যে প্রতিভাগুলো সেগুলোকে বিকশিত করার জন্য এমন সহযোগিতা তিনি করেছেন যে সুফিয়া কামাল তার মৃত্যুর শোক সহ্য করতে পারেননি, এবং তিনি বেশ কয়েক বছরই তিনি প্রায় ম্রিয়মাণ ছিলেন, শোকে মুহ্যমান ছিলেন। এই কবিতাটিতে আমরা দেখেছি যে নাটকীয় ভঙ্গিতে অর্থাৎ সংলাপের ভঙ্গিতে কবির এই মর্ম যাতনা, তার ব্যক্তিগত শোকের কথা ফুটে উঠেছে। অন্যদিকে ফুটে উঠেছে প্রকৃতির বর্ণনা, বসন্তর বর্ণনা, ঋতুরাজের বর্ণনা। কবির ভক্ত কবিকে প্রশ্ন করছে, ঋতুরাজ বসন্ত এসেছে পৃথিবীতে, কেন কবি দেখছেন না, কেন কবি লিখছেন না? প্রতি উত্তরে কবি বলছেন, বসন্ত কি এসে গেছে? গাছে গাছে কি আমের মুকুল ফুটেছে? বাতাবি নেবুল ফুল ফুটেছে? দক্ষিণা সমীর কি গন্ধে গন্ধে আকুল হয়েছে? এই প্রশ্নগুলো শুনে আবার কবির ভক্ত অবাক হয়, এখনো দেখনি তুমি, কেন গুনবো না তুমি, কেন তুমি এত উদাস, কেন দেখছো না? এইভাবে কথোপকথনের মধ্য দিয়ে বসন্তের একটি সুন্দর চিত্র আমাদের ফুটে উঠে। অন্যদিকে শেষান্তে, কবিতা শেষান্তে গিয়ে আমরা জানতে পারি কবি বলেন যে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া রিক্ত হস্তে দিগন্তের পথে ভুলিতে পারি না কোনো মতে। এই যে কুয়াশা চাদর গায়ে দিয়ে মাঘের সন্ন্যাসী চলে গেছে, মাঘের সন্ন্যাসী মতো প্রিয়জন চলে গেছে, সেই বিয়োগ ব্যথায় কবি ভুলতে পারছেন না এবং বসন্তকে তিনি বরণ করে নিতে পারছেন না। তো আমরা এই কবিতা সম্পর্কে মোটামুটি প্রথম ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আমরা যে যেই কথাগুলো বলেছি তোমরা মনে রাখবে, আর আমরা চেষ্টা করছি যে কিছু অনুধাবন প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করার জন্য। আমি প্রথমেই তাই লিখেছিলাম অনুধাবনমূলক প্রশ্ন, আমরা এগুলো মুছে ফেলি। অনুধাবন প্রশ্ন বেশ কয়েকটি আমি সিলেক্ট করেছি বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখে দেখে। আমি সবগুলো লিখতে হয়তো সময় লেগে যাবে, আমি এই জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে লিখছি, আর বাকিগুলো মুখে বলবো, তোমরা একটু টুকে রাখবে। এখানে একটি প্রশ্ন বেশ অনেকগুলো বোর্ডে এসেছিল, অনুধাবন প্রশ্ন। আমি অনুধাবন প্রশ্নে আলোচনা করছি এই জন্যে যে অনুধাবন প্রশ্নগুলো তোমরা যদি কবিতাটা ভালো বুঝো, অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে, এবং কবিতার যে তথ্যগুলো আমি এতক্ষণ বললাম সেই তথ্যগুলো তোমরা দিতে পারবে। শব্দার্থ টিকাগুলো পড়লে, উৎস পরিস্থিতি পড়লে, কবি পরিচিতি পড়লে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে। এখন আর জ্ঞান অনুধাবন যদি হয়ে যায়, আমরা পরবর্তী প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার উত্তরগুলো আমরা সহজেই দিতে পারবো। সেই জন্য আমরা উচ্চতর দক্ষতা প্রয়োগে যাচ্ছি না, আর অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এটা কি করতে হবে? এই পংক্তিটিকে বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে লেখো। এখন দেখো, কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে চাদর, মাঘের সন্ন্যাসী হচ্ছে, মাঘ মাসকে বলা হচ্ছে সন্ন্যাসীর মতো, কারণ মাঘ মাসে তোমরা জানো যে প্রচন্ড শীত, প্রকৃতি কি করে রিক্ত রূপ ধারণ করে, গাছপালাগুলো পত্রহীন, পুষ্পহীন, পাতা থাকে না গাছে, ঝরঝর করে পাতা পড়ে যায়, ফুল থাকে না গাছে। এই পত্রহীন পুষ্পহীন গাছগুলো যখন দাঁড়িয়ে থাকে তখন তাদেরকে তিনি সন্ন্যাসীর সাথে আখ্যা দিয়েছেন। সন্ন্যাসীরা কেমন হয়? সন্ন্যাসীর ধন সম্পদ, টাকা পয়সা, বউঝি কিছুই থাকে না, তারা থাকেন রিক্ত, লুটা কম্বল থাকে তাদের সঙ্গী। তো সেই
সন্ন্যাসীর সাথে তুলনা দিয়েছেন মাঘের প্রকৃতিকে। তো কুহেলি উত্তরী তোলে মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে কুয়াশার চাদর গায়ে দিয়ে কুয়াশার চাদর পরা মাঘের প্রকৃতিকে তিনি বুঝাচ্ছেন। এবং এইখানে তিনি আরেকটি বিষয়ে বলছেন যে এই মাঘের কুহেলি উত্তরী তোলে মাঘের সন্ন্যাসী, পরের যে লাইনটি ছিল গিয়াছে চলিয়া রিক্ত হস্তে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন কুয়াশার চাদর গায়ে মাঘের সন্ন্যাসী চলে গেছে এবং সেই মাঘের সন্ন্যাসীর মতো তার প্রিয়জন চলে গেছে। তোমরা এইটুকু ব্যাখ্যা করলেই হবে। তারপরে যে প্রশ্নটা হচ্ছে, তাহারই পরিমাণে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন। তাহারই পরে মনে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন। নাটকীয় গুণ সম্পন্ন এই কথাটাকে ব্যাখ্যা করতে হবে। নাটকীয় গুণ সম্পন্ন তুমি প্রথমেই বলবে যে নাটকের প্রধান শর্ত হচ্ছে বা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংলাপ আর হচ্ছে কাহিনী আর চরিত্র। এগুলো হচ্ছে নাটকের বৈশিষ্ট্য। সংলাপ লাগবে, কাহিনী লাগবে, চরিত্র লাগবে, তারপরে মঞ্চ লাগবে, দর্শক লাগবে। আমার এখানে মঞ্চ দর্শক নাই, কিন্তু আর বাকি শর্তগুলো এখানে কিন্তু আছে। এখানে সংলাপ আছে, চরিত্র আছে, কবি এবং কবি ভক্ত, এবং ঘটনা আছে, যে ঘটনার কারণে কবির ভক্ত কবিকে প্রশ্ন করছেন এবং যেই ঘটনার জন্যে কবি লিখতে পারছেন না, বসন্তকে বরণ করতে পারছেন না, সেটিও ফুটে উঠেছে। তো সুতরাং আমরা বলবো যে যেহেতু এটি সংলাপ নির্ভর, নাটকের প্রাণ যেহেতু সংলাপ, এবং এই তাহারে পরে মনে কবিতাটি যেহেতু সংলাপের ভঙ্গিতে চরিত্রের মধ্য দিয়ে, দুটি চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে, তাই এই তাহারে পরে মনে কবিতাটি হচ্ছে নাটকীয় গুণ সম্পন্ন, নাটকে গুণাবলী এতে রয়েছে। ধন্যবাদ। তোমরা আরেকটি সুন্দর করে দেখে গুছিয়ে লিখবে। তারপরে দেখো যে প্রশ্নটি, সেটি হচ্ছে পুষ্পশূন্য দিগন্তের পথে একটা প্রশ্ন আছে। পুষ্পশূন্য, আমরা 3 নম্বর প্রশ্নতে চলে যাই। পুষ্পশূন্য দিগন্তের পথে। বুঝিয়ে দেখো। আমরা পরপর লিখে নিচ্ছি প্রশ্নগুলো। আরেকটি প্রশ্ন হচ্ছে, কবিতায় কিভাবে কবির ব্যক্তি জীবন ফুটে উঠেছে? এ হলো 4 নাম্বার। 5 নম্বরে আমরা লিখছি, ওগো কবি অভিমান করেছো কি তাই? ওগো কবি অভিমান করেছো কি তাই? এটা বুঝিয়ে বলতে হবে, বুঝিয়ে লেখো। আমরা 5টি লিখেছি, আরো 5টি আমি সিলেকশন করেছি, ওগুলো তোমাদেরকে মুখে বলে দিব। আচ্ছা, এখন দেখো পুষ্পশূন্য দিগন্তের পথে। পুষ্পশূন্য দিগন্তের পথে, ওই যে বলেছিলাম যে মাঘ মাস পুষ্পশূন্য অর্থাৎ ফুলবিহীন, দিগন্ত যতদূর দৃষ্টির সীমানার ভিতরে সেটি হচ্ছে দিগন্ত, অর্থাৎ যতটুকু দৃষ্টির ভিতরে আছে সেই দিগন্ত জোড়া যেদিকে তাকাচ্ছে সেদিকে হচ্ছে পুষ্পহীন। এই পুষ্পহীন প্রকৃতি
তে কবি বলছেন পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে মাঘ মাস, মাঘের সন্ন্যাসীর মতো কবির প্রিয়জন। সেই জন্যে কবি বেদনা হতো, কবি বিমূঢ়, কবি বসন্তকে বন্দনা করতে পারছে না। ঘুরে ফিরে যে কথাটি ওই যে তাহারই পরে মনেই কিন্তু প্রতি লাইনের ব্যাখ্যা করার সময় তোমার কিন্তু একটু করে ওই কথাটি চলে আসবে। আর অনুধাবন প্রশ্নের মূল বিষয় হচ্ছে যে লাইনটি দেওয়া থাকে সেই লাইনটি প্রতিটি শব্দ ধরে ব্যাখ্যা করলে ভালো হয়। যেমন পুষ্প শূন্য অর্থাৎ ফুলহীন, ফুল নেই যে দিগন্তে, অর্থাৎ শীতে রিক্ত প্রকৃতি, সে প্রকৃতির দিগন্ত জোড়া যেদিকেই তুমি তাকাবে সেদিকেই হচ্ছে পত্রহীন পুষ্পহীন প্রকৃতি। মাঘের সন্ন্যাসী সেই চলে গেছে রিক্ত হস্তে, অর্থাৎ কবির প্রিয়জন সেই পুষ্পহীন দিগন্তের পথে চলে গেছেন। এবার আসো 4 নম্বর প্রশ্ন, কবিতায় কিভাবে কবির ব্যক্তি জীবন ফুটে উঠেছে। কবিতাটিতে কবি খুব সূক্ষ্মভাবে তার ব্যক্তি জীবনটিকে তুলে এনেছেন। কবির ভক্তের প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি পরপর উত্তর দিতে যে কেন কবি বন্দনা করছেন না, কবি কেন বসন্তকে তিনি দেখছেন না, এরূপ প্রশ্নের উত্তর দিতে দিতে যে সর্বশেষে কবি তার অন্তর্নিহিত যে কারণটি সেটি তিনি প্রকাশ করেছেন ভক্তের কাছে, যে কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া, রিক্ত হস্তে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ কবি তার প্রিয়জন হারানোর যে ব্যথা তিনি কাতর হয়ে আছেন, তাই তিনি বসন্তে বন্দনা করতে পারছেন না। এই বিষয়টি চমৎকারভাবে শেষান্তে, কবিতার শেষান্তে শেষের দিকে ফুটে উঠেছে। এটা আমরা ব্যাখ্যা করব। আর পরে যে প্রশ্নটি 5 নাম্বার, ওগো কবি অভিমান করেছো কি তাই। দেখো 5 নম্বরে বলছে ওগো কবি অভিমান করেছো কি তাই। কে বলছে? কবির ভক্ত। কবির ভক্ত কবি যে অভিমান করেছেন সেটিকে সেই প্রশ্নটি তিনি রেখেছেন কবির কাছে, যে তুমি কি অভিমান করেছো, বসন্ত তোমাকে তোমার জন্য অপেক্ষা করেনি, চলে এসেছে প্রকৃতির নিয়মে বসন্ত চলে এসেছে। আমরা ব্যক্তিগত বেদনায় যতই কাতর হই, আমাদের বেদনার জন্য প্রকৃতি তার যথা নিয়মেই চলবে, তার গতি কখনো বন্ধ হবে না, সে কিন্তু যথা নিয়মেই চলে এসেছে। এবং কবির ভক্তের প্রশ্ন হচ্ছে তুমি কি সেই জন্য অভিমান করেছো, প্রকৃতির প্রতি যেই বিষণ্ণতা, যে বিরূপতা, যে উপেক্ষা কবি দেখাচ্ছেন সেটার জন্য কি তুমি বলছে দেখিয়েছেন। এবং সেই জন্য বসন্ত কিন্তু কবির এই উপেক্ষা অগ্রাহ্য করে কিন্তু পৃথিবীতে বসন্ত চলে এসেছে। সেজন্য কবির ভক্তের প্রশ্ন, বসন্ত চলে এসেছে বলে তুমি কি তার উপরে অভিমান করেছো। আচ্ছা, কবি ভক্তের কথা। তো আমরা আলোচনা করলাম তোমাদেরকে যে কয়টি প্রশ্ন, 5টি প্রশ্ন নিয়ে অনুধাবনের। আমি আর বাকি 5টি প্রশ্ন তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে কুথা তব নবপুষ্প সাজ। কুথা তব নবপুষ্প সাজ উক্তিটি বুঝিয়ে লেখো। যে কবির ভক্তের উক্তি এটি। কবির ভক্ত বলছে যে বসন্ত আসলে প্রকৃতি যেমন অপরূপ ফুলে ফুলে ভরে ওঠে, ঠিক তেমনি যারা সাহিত্য প্রেমী, যারা কবিতা প্রেমী, যারা লেখে, এই সৃজনশীল মানুষেরা কি করেন, তারাও নিজেদের মনকে রাঙিয়ে তোলেন প্রকৃতির সাথে সাথে। সেজন্য কবির উদাসীনতা দেখে কবির ভক্ত বলছেন কোথা তব নবপুষ্প সাজ, তোমার পুষ্প সাজ কেন নেই কবি, তুমি কেন বসন্তে তুমি ফুলে ফুলে কেন তুমি সেজে উঠোনি। এরপরে যে প্রশ্নটি সেটা হচ্ছে সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া। সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া। এগুলি কবিতার লাইন তুলে দিয়েছি, তোমরা কিন্তু গত ক্লাসটি মনোযোগ সহকারে করলে তোমরা কিন্তু বুঝবে। ব্যাখ্যা করো এটা কার উক্তি। এই অনুধাবন প্রশ্নের উত্তর লেখার সময় কিন্তু তোমাকে এটা কার উক্তি তুলে দিতে হবে। এই উক্তিটা হচ্ছে কবির। কবি বলছেন যে আমি উদাসীন বলে, আমি বসন্তকে নিয়ে গান রচনা করিনি বলে বসন্ত তো অপেক্ষা করেনি, সে তো ভুলে নিত
সে এসেছে তা ফাগুনের সরিয়া, সে ফাগুনকে স্মরণ করে তো পৃথিবীতে বসন্ত ঠিকই চলে এসেছে। তারপরে হচ্ছে যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই, ব্যাখ্যা করো। এই উত্তর, এই যে লাইনটি সেটি আবার কবি ভক্তের। কবির ভক্ত বলছে যে সে যে এসেছে, বসন্ত যে চলে এসেছে, কিন্তু তুমি তো তাকে বৃথা করে দিয়েছো। কবি, তুমি যে তাকে উপেক্ষা করেছো, তুমি যে বিষণ্ণ হয়ে আছো, তুমি যে তাকে বন্দনা করছো না, তাকে নিয়ে গান রচনা করছো না, কবিতা রচনা করছো না, সেই জন্য সে ব্যর্থ হয়ে গেছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, ব্যাখ্যা করো। কবির এই লাইনটি, এটি আবার কবি সুফিয়া কামালের তার ভক্তের কথার উত্তরে তিনি বলছেন। কবির ভক্ত যখন কবিকে বলছেন যে তুমি বসন্ত এসেছে, তুমি দেখোনি, কেন তুমি এত উন্মনা, তখন কবি বলছেন দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, যে বাতাবি নেবুর ফুল কি ফুটেছে, গাছে গাছে কি আমের মুকুল এসেছে, দক্ষিণা বাতাস কি তার গন্ধে গন্ধে আকুল হয়েছে। অর্থাৎ প্রকৃতির এই যে অপরূপ পরিবর্তন বসন্তের আগমনে, সেটিকে নিয়ে কবি প্রশ্ন করছেন, যেটি কবি তার লেখনীতে প্রচার করার কথা, প্রকাশ করার কথা, উল্টো তিনি কবির ভক্তকে প্রশ্ন করছেন যে দক্ষিণা বাতাস কি গন্ধে গন্ধে আমের মুকুলের, তারপরে হচ্ছে বাতাবি নিবুল গন্ধে গন্ধে কি আকুল হয়েছে। এই লাইনের মধ্য দিয়ে কবি তার ব্যক্তি জীবনের যে শোক, যে কষ্টে তিনি নিমজ্জিত আছেন, সে বিষয়টি ফুটে উঠেছে। ব্যক্তিগত কষ্ট, প্রিয় জন হারানো, এই যে সৈয়দ শামীম নেহাল হোসেনকে হারানোর জন্যই কিন্তু তিনি দেখতে পারেননি বসন্তের অপরূপ দৃশ্যকে। সেজন্য তিনি ভক্তকে প্রশ্ন করছেন দক্ষিণা সমীর কি গন্ধে গন্ধে আকুল হয়েছে। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবার পরীক্ষার্থী তাদেরকে বলছি যে এটা হচ্ছে তোমাদের সামনে পরীক্ষা। যদিও কোভিড-19 আমাদের পরীক্ষাটা পিছাচ্ছে, কিন্তু তোমাদের অটো পাস তো আর হবে না, পরীক্ষা কিন্তু যথারীতি হবে। তোমরা যত সমস্যা থাকুক, প্রতিকূলতা থাকুক, সময় কিন্তু বসে থাকবে না, সময় কিন্তু যথা নিয়মে যাবে। এবং আমরা যতই মনে করছি যে প্রচুর সময় পাচ্ছি না, প্রচুর সময়টাকে যদি আমরা একটু একটু করে যদি কাজে লাগাই, তাহলে আমাদের জন্য অনেক কিছু। আমাদের যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসের একটা অন্যতম 5টি কবিতার মধ্যে এটি একটি কবিতা। সেজন্য তোমরা খুব ভালোভাবে পড়বে, মনোযোগ দিয়ে অনুধাবন প্রশ্নগুলি আমি যেগুলো আলোচনা করলাম এগুলো পড়বে, দেখবে, শিখবে এবং খাতায় লিখবে। সেই সাথে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো তাদের জন্য তাহার এই পরিমণে কবিতাটি একটি গুরুত্বপূর্ণ কবিতা। আশা করছি তোমরা অনুধাবন প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়বে। সেই সাথে জ্ঞানের জন্য সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়ার জন্য তোমাদেরকে কবি পরিচিতি, কবিতার উৎস পরিচিতি, শব্দার্থ টিকা সহ প্রস্তুতি নিবে। আমরা আগামী ক্লাসে দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ধন্যবাদ সবাইকে।